সালাম আলাইকুম স্যার। স্যার, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো স্যার আছেন? আলহামদুলিল্লাহ ভালো জি আছি, স্যার, আপনি ভালো ভালো আছেন আছি। স্যার? আলহামদুলিল্লাহ। তো চলেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের জনসংখ্যা। হুম খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার প্রিলির কনটেক্সটে। ওকে, এই লেকচার থেকে দুই স্যার থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। স্যার আজকে লেকচার 14 না? জি জি, 14। এবং এটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা স্যার, লেকচারটার নাম। হ্যাঁ, স্যার এখানে তো রাজস্ব নীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এগুলো দেখছি। ওইটা হচ্ছে লেকচার 15-তে অর্থনীতি। হ্যাঁ, আপনার কাছে পুরান আউটলাইনটা আছে, নতুনটার মধ্যে এটা হচ্ছে লেকচার 14। হ্যাঁ, লেকচারটার নাম হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। তো আমরা টপিকগুলো একটু জেনে ফেলি, যেই টপিকগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথম টপিকটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান। আলোচনার দ্বিতীয় টপিকটা হচ্ছে জনশুমারি ও গৃহ গণনা। দুই হাজার বাইশ। আলোচনার তৃতীয় টপিকটা হচ্ছে উপজাতি সংক্রান্ত সাধারণ কিছু তথ্য। আলোচনার চতুর্থ টপিকটা হচ্ছে উপজাতির অবস্থান, মানে কোন উপজাতি কোথায় বাস করে। আলোচনার পঞ্চম টপিকটা হচ্ছে উপজাতির উৎসব। ষষ্ঠ টপিকটা হচ্ছে উপজাতির ধর্ম। সপ্তমটা হচ্ছে উপজাতির ভাষা। এবং সর্বশেষ টপিকটা হচ্ছে আহ, অন্যান্য উপজাতি সংক্রান্ত তথ্য। ওকে, তো যদি আমরা একটু গুরুত্বের বিচারে আগাই, তাহলে দেখব যে উপজাতিদের যে অবস্থানটা, এটা আজকের ক্লাসের 5 স্টার টপিক। প্রচুর প্রশ্ন হয়, এবং রিসেন্ট বিসিএস গুলোতে প্রচুর প্রশ্ন হচ্ছে এই টপিকটা থেকে। এরপরে যদি আমি 4 স্টার টপিকের কথা বলি, সেটা হবে উপজাতিদের উৎসব। এখান থেকেও প্রচুর প্রশ্ন হচ্ছে। 3 স্টার টপিকটা হচ্ছে জনশুমারি ও গৃহ গণনা। ওকে, এই যে উপজাতি সংক্রান্ত তথ্য, এই যে 3 থেকে শুরু করে এই যে 8 পর্যন্ত যে তথ্যগুলি আছে, হ্যাঁ, এই তথ্যগুলি যদি আপনি খুব ভালো করে কমপ্লিট করতে পারেন, আপনি এখন থেকে যতগুলি বিসিএস দিবেন নেক্সটে, হ্যাঁ, সবসময় 2 নাম্বার করে কমন পড়বে। সুতরাং এই তথ্যগুলি খুব ভালো করে ক্যাপচার করতে হবে, অর্থাৎ 3 থেকে 8 এই টপিকগুলো। হ্যাঁ, একটু মাথায় রাখবেন। টপিকগুলো লেখা শেষ হলে আমাকে জানান। আচ্ছা শেষ জি স্যার, শেষ লেখা স্যার। শেষ। শেষ না? আচ্ছা। তো চলেন আমরা টপিক ধরে ধরে আলোচনা করি। প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান। চলেন জনসংখ্যা বিষয়ক 2-3টা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা খুব কুইকলি জেনে ফেলি। হেডলাইনে লিখব জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কি বিষয়ক? যেহেতু লেকচারের নাম জনসংখ্যা, তাহলে প্রতিষ্ঠানগুলো হবে জনসংখ্যা বিষয়ক। ছোট একটা ছকে আমরা তথ্যগুলো দেখব। হ্যাঁ, এক পাশে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, এক পাশে দেখবো এগুলোর পূর্ণ রূপ, এক পাশে দেখবো প্রতিষ্ঠা সাল বা তারিখ, এক পাশে দেখবো হচ্ছে অবস্থান, আরেক পাশে দেখবো হচ্ছে
স্পেশাল ইনফরমেশন মানে বিশেষ কোনো তথ্য যদি থাকে সেটা আমরা দেখব। তো এক পাশে হচ্ছে নাম, এক পাশে হচ্ছে তাদের পূর্ণরূপ, পূর্ণরূপ, এক পাশে দেখব প্রতিষ্ঠা সাল, এক পাশে দেখব অবস্থান, আরেক পাশে দেখব তথ্য। তো প্রথমেই চলে আসবে নিপোর্ট। নিপোর্ট, নিপোর্টের পূর্ণরূপটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নিপোর্ট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। নিপোর্টের অবস্থানটা হচ্ছে ঢাকার আজিমপুরে। এবং যদি নিপোর্ট সম্পর্কে বলি, এটা জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বলেও কিন্তু এটা পরিচিত। জনসংখ্যা বিষয়ক একটা গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে নিপোর্ট। এরপরে আমরা 2 নম্বরে যাব, লিখব BNNC, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল। বিএনএনসি প্রতিষ্ঠিত হয় 1975 সালে। বিএনএনসি এর অবস্থান হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে। এবং এটি কিন্তু পুষ্টি, নিরাপত্তা নিশ্চিত করে। পুষ্টির নিরাপত্তা কিন্তু নিশ্চিত করে বিএনএনসি। 3 নম্বর দিয়ে লিখবেন এনপিসি। এনপিসির পূর্ণরূপটা হচ্ছে ন্যাশনাল পপুলেশন কাউন্সিল। এটা প্রতিষ্ঠিত হয় 1975 সালে। এনপিসি এর অবস্থান হচ্ছে গুলশানে। সরি, এটা তথ্য কারেকশন করতে হবে। এটা প্রতিষ্ঠিত হয় 1994 সালে। এর অবস্থান হচ্ছে গুলশানে। আর এটা জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে। সুন্দর করে লিখে নেন। হুম, তথ্যগুলি লেখা শেষ হলে আমাকে জানাবেন। এই টপিকের আরো বেশ কয়েকটা তথ্য বাকি আছে, হ্যাঁ, আমরা পরের অংশে দেখব। আপাতত এগুলো লিখে শেষ। নেন। শেষ হয়েছে না? জি স্যার, লেখা শেষ স্যার। শেষ। আচ্ছা, ধন্যবাদ। তো আমি একটু এগুলি নিয়ে একটু কথা বলে নিই। দেখেন, জি বলেন। লেখা শেষ তো না?
ইয়েস স্যার স্যার, শেষ। শুরু করেছেন, এটা কি ফার্স্ট টপিক নাকি? এটা হ্যাঁ ফার্স্ট টপিক, একদম ভেরি ফার্স্ট টপিক আজকের ক্লাসের। ওকে, চলেন তাহলে একটু আলোচনায় যাই। নিপোর্ট, নিপোর্ট দেখেন এখানে আছে আর আর আছে টি। আর ফর রিসার্চ, টি ফর ট্রেনিং। 37 বিসিএস একটা প্রশ্ন আসছে, নিচের কোন প্রতিষ্ঠানটি জনসংখ্যা নিয়ে গবেষণা করে? ওরা কি করছে দেখছেন, ওরা ফুল মিনিং থেকে প্রশ্ন বানাইছে। এর মানে ফুল মিনিং গুলিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে রিসার্চ এন্ড ট্রেনিং, এটা জনসংখ্যা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আপনাকে যদি কোনো একটা ভাইভাতে অথবা যে কোনো জায়গায় যদি বলা হয় যে জনসংখ্যা বিষয়ক যে কোনো একটা প্রতিষ্ঠান বা সংস্থার নাম বলো, তখন আপনি চোখ বন্ধ করে বলবেন নিপোর্ট। হ্যাঁ, এই নিপোর্ট 1977 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকার আজিমপুরে এটি অবস্থিত। ওকে, আর এটি বাংলাদেশের প্রধান জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান। ওকে, নিপোর্টের কিন্তু একটা স্লোগান আছে, আমরা ছোটবেলা থেকে এই স্লোগানটা শুনেছি। স্লোগানটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এটা কিন্তু নিপোর্টের স্লোগান, মনে রাখেন। বিএনএনসি, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন, এখানে হচ্ছে এন ফর নিউট্রিশন মানে পুষ্টি। নিচের কোন প্রতিষ্ঠানটি পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করে? উত্তরটা হচ্ছে বিএনএনসি। বিএনএনসি প্রতিষ্ঠিত হয় কবে? 1975 সালে, এবং বিএনএনসি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। এনপিসি, পপুলেশন কাউন্সিল, পি ফর পপুলেশন। তো যেহেতু জনসংখ্যা বাংলাদেশের জন্য সম্পদ না বরং বোঝা, এবং বাংলাদেশের 1 নাম্বার জাতীয় সমস্যাটা হচ্ছে জনসংখ্যা সমস্যা। তো যেহেতু জনসংখ্যার আধিক্য রয়েছে, সেই জন্য কি করতে হবে? এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, না নিয়ন্ত্রণ করতে হবে। নিচের কোন প্রতিষ্ঠানটি জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে? উত্তরটা হচ্ছে এনপিসি। 1994 সালে প্রতিষ্ঠিত হয়, এটা অবস্থান হচ্ছে ঢাকার গুলশানে। ওকে, আমি সামনের দিকে আগাচ্ছি। জি স্যার। তো সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানে হচ্ছে তারিখ দেখবো, মানে কিছু গুরুত্বপূর্ণ তারিখ। এর আগে একটু আমাদের জনসংখ্যা নীতিটা একটু দেখে ফেলি। বাংলাদেশে এই পর্যন্ত 2টা জনসংখ্যা নীতি গ্রহণ করা হয়েছে। 2টি, বাংলাদেশে এই পর্যন্ত 2টি জনসংখ্যা নীতি গ্রহণ করা হয়েছে। প্রথম জনসংখ্যা নীতিটা হচ্ছে 1976 সালের। দ্বিতীয় জনসংখ্যা নীতিটা হচ্ছে 2012 সালের। দ্বিতীয় জনসংখ্যা নীতিটা হচ্ছে 2012 সালের। তো বাংলাদেশে 2টা জনসংখ্যা নীতি। বাংলাদেশের জনসংখ্যা নীতি প্রথম গ্রহণ করা হয় বা গৃহীত হয় 1976 সালে। বাংলাদেশের সর্বশেষ জনসংখ্যা নীতি 2012 সালে। এরপরে জনসংখ্যা তত্ত্ব। জনসংখ্যা তত্ত্বটি প্রদান করেছেন রবার্ট মেলথাস। রবার্ট মেলথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, আর খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। এবং এই অবস্থা যদি ক্রমান্বয়ে চলতে থাকে, তাহলে প্রতি 25 বছরে বা 25 বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হারে বাড়বে। হুম, এটা হচ্ছে জনসংখ্যা তত্ত্ব। আর যদি মানুষ জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে সৃষ্টিকর্তা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন মহামারী দিয়ে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে নিবে। হ্যাঁ, এরপরে আসবে রবার্ট মেলথান। মেলথাস। ম্যালথাস। মেলথাস দন্তস্ব। আচ্ছা। জাতীয় জনসংখ্যা দিবস, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। এই 4টা গুরুত্বপূর্ণ দিবস আমরা জানবো। জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে 2রা ফেব্রুয়ারি।
জন্ম ও মৃত্যু নিবন্ধন। 6 অক্টোবর বিশ্ব জনসংখ্যা দিবস। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 2রা জানুয়ারি। এই তো, সুন্দর করে তথ্যগুলো লিখে নেন, হ্যাঁ। লেখা শেষ। শেষ না? তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জি স্যার। যে বাংলাদেশে এই পর্যন্ত এই যাবৎকালীন 2টা জনসংখ্যা নীতি গ্রহণ করা হয়েছে। প্রথমটা 1976 সালে, দ্বিতীয়টা 2012 সালে। দ্বিতীয় জনসংখ্যা নীতির আরেকটা স্লোগান আছে, সেটা কি জানেন? 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। নিপোর্টের যে স্লোগানটা, সেটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। নিপোর্ট বলছে 2টি সন্তানই যথেষ্ট। নিপোর্ট কবে? 1977 সালে। 77 সালের ওই সময়ে যখন এই স্লোগানটা দেয়, তখন 2টি সন্তানই যথেষ্ট এই কথা বলছে। আর যেহেতু 2012 সাল পরে, তখন কি একটাই হলে ভালো হয়, এটাই তো আসবে স্বাভাবিকভাবে, তাই না? তাহলে 2012 সালে জি জনসংখ্যা নীতির স্যার। স্লোগানটা হচ্ছে 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। ওকে। জনসংখ্যা তত্ত্ব প্রদান করেছেন টমাস রবার্ট রবার্ট ম্যালথাস। ম্যালথাস। এরপরে জাতীয় জনসংখ্যা দিবস 2রা ফেব্রুয়ারি, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস 6 অক্টোবর, বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই, এবং বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস 2রা। 2রা জানুয়ারি। এই তো, এই টপিক শেষ। পরের টপিকে যাই। পরের টপিক জনশুমারি ও গৃহ গণনা 2022। ওকে, আমরা এই রিপোর্টটা যাওয়ার আগে কিছু বেসিক ইনফরমেশন জেনে রাখি, জনশুমারির কিছু ব্যাকগ্রাউন্ড জেনে রাখি, হ্যাঁ। তো জনশুমারি উপমহাদেশে 1872 সাল, এই সালটা খুব সিগনিফিকেন্ট, লর্ড মেয়র আমলে উপমহাদেশে প্রথম আদমশুমারি হয়। মনে রাখবেন, উপমহাদেশে প্রথম আদমশুমারি পরিচালিত হয় লর্ড মেয়র আমলে। এর পরের যে সালটা, সেটা লিখবেন 1974। বাংলাদেশের প্রথম আদমশুমারি। স্বাধীন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি পরিচালিত হয়। এরপরে যে সালটা, সেটা হচ্ছে 15 থেকে 21 জুন 2022 সাল। এই স্বাধীন বাংলাদেশে ষষ্ঠ আদমশুমারি। সর্বশেষ ও ষষ্ঠ আদমশুমারি পরিচালিত হয়। এবং এই যে ষষ্ঠ আদমশুমারির বর্তমান নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আদমশুমারি নাই, নাম হয়ে গেছে জনশুমারি ও গৃহ। জনশুমারি। ওকে। আর এই যে জনশুমারি বা গৃহ গণনার এটার জন্য কাজ করে কে, বা এটা পরিচালনা করে হচ্ছে বিবিএস। পরিচালনায় বাংলাদেশ পরিসংখ্যান। বিএস, এটার ফুল মিনিংটা হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এই বিবিএস প্রতিষ্ঠিত হয় 1974 সালে। আর বিবিএস এর সদর দপ্তর হচ্ছে ঢাকার নীলক্ষেতে। বিবিএস প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা করা হয় 1974 সালে। বিবিএস এর সদর দপ্তর হচ্ছে ঢাকার নীলক্ষেত এলাকায়, হ্যাঁ। এই বেসিক তথ্যগুলো একটু লিখে রাখেন। এই তথ্যগুলো থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে।
স্যার জি স্যার, স্যার ক্লিয়ার। জি, লিখছেন সবাই? স্যার আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। অবশ্যই অবশ্যই, বলেন। স্যার আমি নতুন তো, লেকচার গুলা আর যে শিট গুলা দেয় ওইগুলা ছাড়া আপনার জর্জের যেই বাংলাদেশ বিষয়গুলি ওইটা ফলো করলে কি খারাপ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। তবে মেক শিওর যাতে আপনি একটার বেশি বই না পড়েন। দুইটা জিনিস করবেন আমার সাবজেক্টের জন্য, মানে বাংলাদেশ বিষয়াবলীর জন্য। প্রথম কাজটা হচ্ছে আমার লেকচারটা খুব ভালোভাবে শেষ করবেন আগে, হ্যাঁ? আচ্ছা ওকে, এটা মোটামুটি পড়লে খুব ভালো নাম্বার কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি আরো ভালো কমন পেতে চান, একদম পুরোপুরি 100% আপনি চান, তাহলে এর সাথে যে কোনো একটা সিরিজের বই পড়বেন। তবে মেক শিওর একটা সিরিজের বেশি বই পড়বেন না। অনেকে দেখা যায় যে এই সিরিজের বই কিনে, ওই সিরিজের বই কিনে, ফেসবুকে বিজ্ঞাপন দেখে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই বইয়ের বিজ্ঞাপন সবাই কিনতেছে, আমার তো কিনা লাগবে না, তো আমি পিছায় যাব, এই চিন্তা করবেন না। যেই বইটা আপনি কিনছেন জাস্ট ওই বইটাই বারবার পড়বেন, হ্যাঁ? আপনি কতটুক আচ্ছা পড়ছেন দ্যাট ডাজেন্ট ম্যাটার। কতটুক আপনি মাথায় রাখছেন এবং কতটুক এক্সামে আপনি এক্সিকিউট করছেন সেটা কিন্তু ম্যাটার করে, হ্যাঁ? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার আপনার স্যার আপনার ক্লাস লেকচারটা অনেক স্যার গুছানো, হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে প্রিপারেশনটা অনেক 70-80% কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকি যদি জি আপনি স্যার। তারপরে যদি একটা মানসিক স্যাটিসফ্যাকশনের কিছু ব্যাপার থাকে অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক না? অ্যাজ এ স্টুডেন্ট আমাকে 100% কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। এটা আমি জি স্যার। যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এটা মেক শিওর করছি, এবং আমি সবসময় আপনাদেরকে কিন্তু একটা কথা বলি যে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কারো কাছে 100% কোনো কিছুর উপর নির্ভরশীল হবেন না। ঠিক আছে? আমি হচ্ছি আপনাদের একজন গাইড আর কি। যেহেতু আমি এই জিনিসগুলি ক্যাপচার করছি বা পড়ছি, আমি নিজেও পরীক্ষা দিছি, বিসিএস ক্যাডারও হয়েছি, ঠিক না? তো ওই ক্ষেত্রে জি স্যার। জাস্ট আপনাদের জন্য একটা গাইডলাইন, আপনারা ওই অনুযায়ী পড়বেন। এবং এক্সট্রা ইনফরমেশনের জন্য আপনারা যে কোনো একটা সিরিজের বই পড়বেন, প্রচুর প্রশ্ন সলভ করবেন। ওকে, স্যার আপনি কোন জি ক্যাডারে স্যার। আছেন? শিক্ষা ক্যাডারে আছি আমি। তো চলেন, কার আমলে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই, প্রশ্ন ছিল জি বলেন। স্যার, আমাদের প্রিন্টেড লেকচার শিট গুলো কবে দেওয়া হবে? দেয়া হবে, সবাইকে একসাথে দিয়ে দেয়া হবে কুরিয়ার করে। এটা হচ্ছে তথ্য আপডেট হচ্ছে, তো যেমন এই যে দেখেন জুলাই মাসে বাজেট আসতেছে, এরপরে অর্থনৈতিক সমীক্ষা আসতেছে, অনেক তথ্য কিন্তু আপডেট হচ্ছে। এখন যদি আপনাদেরকে প্রিন্টেড কপি যদি দিয়ে দেয়, পরে দেখবেন যে তথ্য আপডেট হয়েছে কিন্তু এটার মধ্যে তো নাই, তখন কিন্তু আপনাদেরই সমস্যা হবে, তাই না? সেই জন্য একটু সময় নেন। জি স্যার। ওকে, জি স্যার, ঠিক আছে, আগে লেকচার ধন্যবাদ শিট স্যার। দিলে এসে স্যার। আসলে স্যার ভালো হয়, স্যার জিনিস আছে। আচ্ছা বলেন। স্যার আগে লেকচার শিট দিলে অনেকে লেকচার শিটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, না না এজন্য না, লেকচার শিটের উপর আগে কখনোই ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার। লেকচার শিট হইতাছে জাস্ট একটা ফর্মালিটিস, আমার আমার কাছে মনে হয়। শিটের উপর জি স্যার। ডিপেন্ডেন্সি থেকে দূরে সরে আসতে হবে। নিজের উপর ডিপেন্ডেন্সি, ঠিক আছে? নিজের, আর কার উপর ডিপেন্ডেন্সি করার দরকার নেই, ঠিক আছে? যাই হোক, কার আমলে জি স্যার। উপমহাদেশে প্রথম আদমশুমারি পরিচালিত হয়? লর্ড লর্ড মেয়োর মেয়র। আমলে। সালটা কত? 1800। 1872। 1872। স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে হয়? 1974। 1974। এই 1974 সালটা না আমাদের এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন জানেন? 1974 সালে ভারতের সাথে বাংলাদেশের একটা সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম হচ্ছে মুজিব ইন্দিরা ঐতিহাসিক সীমান্ত চুক্তি। উনিশশো জি চুয়াত্তর স্যার। সালে আমাদের সংবিধানের 3 নাম্বার সংশোধনীটা আসে 1974 সালে। 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে। স্বীকৃতি দেয়। হ্যাঁ, পাকিস্তান বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় 1974 সালে। এরপরে বাংলাদেশ সবচেয়ে বড় ইসলামিক সংস্থা বা জোট, যার নাম হচ্ছে ওআইসি, ওআইসির সদস্য। ওআইসি। সদস্য হয় 1974 সালে। বিশ্বের 1974 সালে। সবচেয়ে বড় আন্তর্জাতিক জোট, যার নাম হচ্ছে জাতিসংঘ, বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় 1974 সালের উনিশশো 17ই চুয়াত্তর সালে। সেপ্টেম্বর। হ্যাঁ, এবং শুধু তাই নয়, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদের এই যে জাতিসংঘের সাধারণ পরিষদে কিন্তু বাংলা ভাষায় 25 45 সেপ্টেম্বর। মিনিটের একটা জি স্যার। ভাষণ দেয়, সেটাও কিন্তু 1974 সালে। ওকে, আর সর্বশেষ, এবং এই পর্যন্ত বাংলাদেশে কয়টা আদমশুমারি পরিচালিত হয়? 6টি। 6টি। 6টা। সর্বশেষটা হচ্ছে 15 থেকে 21 জুন 2022 সালে। এই যে আদমশুমারি পরিচালনার কথা আমি বললাম, হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়ালি পরিচালনা করার কাজটা কার উপর বর্তায়?
বিবিএস বাংলাদেশ বিবিএস ব্যুরো অফ ইভিএস বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স। ব্যুরো অফ বাংলাদেশ পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স। ব্যুরো। আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলি। এটা নিজে প্রতিষ্ঠিত 1974 সালে এবং এটা সদর দপ্তর হচ্ছে ঢাকার নীলক্ষেত এলাকায়। হ্যাঁ, চলেন তাহলে রিপোর্টের কিছু স্যার গুরুত্বপূর্ণ অংশ দেখে ফেলি। স্যার বিবিএস কোন মন্ত্রণালয়ের অধীন? বিবিএস বিবিএস হচ্ছে ওই যে আমাদের এই মন্ত্রণালয়, আমাদের ওই যে বাণিজ্য, কারণ অর্থনীতির বাণিজ্য। সাথে জি জড়িত তো, স্যার। সেই জন্য। ওকে, চলেন তাহলে আমরা রিপোর্টের তথ্যগুলি জেনে ফেলি। তো রিপোর্ট এর তথ্য মানে এই রিপোর্টে কি কি বলা ছিল আমাদের বাংলাদেশের জনসংখ্যা রিলেটেড। জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির হার, হানা প্রতি জনসংখ্যা, ভাসমান জনসংখ্যা, তৃতীয় লিঙ্গের জনসংখ্যা, এরপরে উপজাতি জনসংখ্যা, প্রতিবন্ধী হার, নির্ভরশীলতার হার। আমি একটা পার্টিশন করে দিলাম, নিচে নিচে আপনারা নিচে নিচে লিখবেন। এরপরে হচ্ছে সাক্ষরতার হার, এরপরে লিখবেন স্মার্ট মোবাইল ব্যবহারকারী, মানে হচ্ছে স্মার্টফোন আর কি। এরপরে ইন্টারনেট ব্যবহারকারী, জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহারকারী, সৌর বিদ্যুৎ ব্যবহারকারী, মুসলিম জনসংখ্যা, সনাতন ধর্মাবলম্বী জনসংখ্যা, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য। এই তো ফ্রেম তৈরি করে ফেলেছি। এবার তথ্যগুলো দিব। জনসংখ্যা 16,98,28,911 জন। ঘনত্ব 1.22, সরি 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 ঘনত্ব 1153। 1119 জনশুমারি রিপোর্ট অনুযায়ী। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2023 সালের হিসাব অনুযায়ী। হ্যাঁ, এক একটা জি রিপোর্ট স্যার। এক এক ধরনের তথ্য দেয়, একটু একটু মাথায় রাখা এক্সাম হলে যায়েন, তাহলে ভালো হবে, নাহলে কিন্তু গুলায় ফেলাইবেন। খানাপই জনসংখ্যা 4 জন, ভাসমান জনসংখ্যা 22,185 জন, তৃতীয় জনসংখ্যা 12,629 জন, উপজাতি জনসংখ্যা 16,50,159 জন, যা আমাদের মোট জনসংখ্যার শতকরা 1%। প্রতিবন্ধীর হার 1.43%, নির্ভরশীলতার হার 52.64%, সাক্ষরতার হার 64.66%, মোবাইল ফোন ব্যবহারকারী 55.89%, ইন্টারনেট ব্যবহারকারী 30.68%, জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহারকারী 97.61%, সৌর বিদ্যুৎ ব্যবহারকারী 1.45%, মুসলিম 91.04, সনাতন 7.95, বৌদ্ধ
0.61 খ্রিস্টান, 0.30 অন্যান্য, 0.12। এই তো সুন্দর করে তথ্যগুলো লিখে রাখেন, গুরুত্বপূর্ণ কিন্তু অনেক। হ্যাঁ, লেখা শেষ করে আমাকে একটু জানান। হ্যাঁ, Yes, sir. স্যার এর আগে কতটুকু হয়েছে ক্লাস? এর আগে এর আগে একটা টপিক হয়েছে, আমি টপিক গুলো বলে দিয়েছি। একটা টপিক হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে তো, বুঝতে পারছেন? এটা 2 নম্বর টপিক। প্রবলেম স্যার একটু প্রবলেমের সাইড কারণে দিবেন দেখবো। ঢুকতে পারি নাই। আমি কি আপনাকে ওই ওই ওগুলোর ছবি দিব, আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন এমন কিছু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার। স্যার ইন্টারনেটের পর ওটা বুঝতে পারছেন না, জাতীয় কি বিদ্যুৎ লিখছেন? গ্রিড গ্রিড জাতীয় গ্রিডের। গ্রিড 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 হচ্ছে ওই যে বিপিডিবি আছে না, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওরা যে বিদ্যুৎটা জি সরবরাহ স্যার। করে, ওইটা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। স্যার মোবাইল ব্যবহারকারী কি হ্যাঁ, হ্যাঁ, 55.89%? স্মার্টফোন, হ্যাঁ, 55.89%। স্যার এত কম? স্মার্টফোন দেখা গেছে যে রেশিও করছে, গ্রাম অঞ্চলে অনেকে হয়তো বা ইউজ করে না, মানে জনসংখ্যার উপর একটা রেশিও করছে বিবিএস। ওরা যেই তথ্য পাইছে সেটাই বলছে, হয়তো আরো বেশি। থানা প্রতি জনসংখ্যা 4 জন? হ্যাঁ, হ্যাঁ, খানা খানা, থানা না, খানা খানা, খানা। খানা মানে প্রতি পাতিলে কতজন খায় প্রতি ঘরে। হ্যাঁ, ওইটা খানা। আচ্ছা, খানা আচ্ছা। খানা, থানা না, স্যার আমরা তো খানা খানা খানা, লিখছিলাম স্যার। খায় খায়, প্রতি পাতিলে জি কয়জন স্যার, খায়, ওই হিসাব। হ্যাঁ, বুঝছি স্যার এখন। আচ্ছা, নো প্রবলেম। পরিবারে। জি স্যার লেখা শেষ। ওকে, দেখেন আমি কিন্তু আরো একটু আপনাদেরকে সহজ করে দিই, দাগাই দিই যে কোনগুলি বেশি বেশি একটু দেখবেন। এই জি তথ্যটা স্যার। দেখবেন খুব ভালো করে, এইটা দেখবেন, এইটা দেখবেন। এরপরে হচ্ছে এই উপজাতিটা দেখবেন, প্রতিবন্ধীর হার এটা দেখবেন, সাক্ষরতার হার দেখবেন, এটা দেখবেন, সৌরবিদ্যুৎ দেখবেন, মুসলিম। এই যে এগুলি খুব ভালো করে দেখবেন। ওকে, আর বাকিগুলি একটু চোখ বুলায় যাবেন, মোটামুটি পরীক্ষায় আসলে এগুলি থেকেই আসবে যেগুলি দাগাই দিছি, মানে এগুলি হচ্ছে মূল অংশ আর কি, বা গুরুত্বপূর্ণ তথ্য বেশি। স্যার ভাসমান জনসংখ্যাটা বুঝি নাই স্যার, এটা কি জিনিস আসলে? ভাসমান মানে যাদের কোনো ঠিকানা নাই, আমরা বলি না যাযাবর, বাড়িঘর নেই। কিচ্ছু নাই, কই তাদের বাড়ি, জি স্যার। কই তাদের ঠিকানা, তাদের পরিচয় কি তারা নিজেরাই জানে না, তাদেরকে নাম দেওয়া হয়েছে ভাসমান জনসংখ্যা। আজকে এইখানে তো কালকে ওইখানে। ওকে, মানে যাযাবর স্যার বলি না তাহলে ওই যে ওই যে যাযাবর টাইপের। গুচ্ছগ্রাম যে স্যার করে দিয়েছে ওদেরকেও ভাসমানের মধ্যে ফেলাই দিতে পারি তাহলে? না, গুচ্ছগ্রাম ওইটা তো ভাসমান না, ওটা তো ওদেরকে একটা থাকার জায়গা দিছে। ভাসমান মানে দিছে যাদের কোনো ঠিক ঠিকানা নেই, আজকে এইখানে আছে তো কালকে ওইখানে, তারা যে কোন বেদে জাতির লোক সম্প্রদায়। তারা নিজেরাই জানে না, বাংলাদেশের কোন। স্যার আমাদের দেশে কি এরকম আছে? স্যার হ্যাঁ, তাদের কি মা বাবা নেই স্যার, এরকম কিছু? মা বাবা আছে, মা বাবাও জানে, মা বাবা ভাসমান, ঠিক আছে, স্যার তবে আমাদের বেদে দেশে কি এরকম সম্প্রদায় আছে? জানা স্যার। তারা তাদের পরিচয় জানে না, বুঝতে পারছেন? স্যার আমাদের দেশে কি এরকম আছে? এই যে আছে তো, আরো হয়তো আরো বেশি আছে। এখানে হচ্ছে বিবিএস এই তথ্যটা দিছে আর কি। স্যার এটা কি বহিরাগত ওরকম বোঝায়? না না, বহিরাগত না, বহিরাগত না, আমাদের বাংলাদেশেই অবস্থান করতেছে। মনে করেন যে, কি বলবো, মনে করেন যে স্যার বেদে সম্প্রদায় স্যার তো পথ শিশু ডাস্টবিনে বলেন তাহলে বাচ্চা পাওয়া বুঝবে। গেছে, একটা বাচ্চা, জীবন্ত বাচ্চা ডাস্টবিনে পাওয়া যায় না, বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় না। জি স্যার। হ্যাঁ, ঢাকা শহরে বেশি বাচ্চা দেখা যায় হয়েছে স্যার। জি রাইখা স্যার। দেয়, পায় কি, পাওয়া যায় কি যায় না, এদের মা বাবার পরিচয় কি তারা যায় জানে? স্যার।
তারা এরকম রাস্তায় জি ঘাটে না কিন্তু স্যার। বড় হয়, আপনাদের আমাদের থেকে টাকা পয়সা চায়া চায়া বড় হয়। যে টোকাই বলা যায় স্যার আসলে। এখানে ওই যে রেল স্টেশনের টোকাইদেরকে এই ইয়াতে ফেলাইতে পারি, রেল স্টেশনের হ্যাঁ, টোকাই। টোকাই, তাদেরও তো থাকার জায়গা থাকে, মানে যাদের কোনো ঠিকানা নাই, যাদের কোনো কিছুই আমাদের রেকর্ডে নাই, সরকারের রেকর্ডে নাই, তারাই হচ্ছে ভাসমান জনসংখ্যা। কোন অঞ্চলের লোক, জি স্যার। কি আসে বিষয়, হ্যাঁ। যেমন বাংলাদেশে অনেক, সরি, আমাদের ঢাকায় অনেক জায়গা থেকে লোক আসে, জামালপুর থেকে আসে, বরিশাল থেকে আসে, খুলনা থেকে আসে, কিন্তু তারা কোন জায়গার অরিজিন তারা নিজেরাই জানে না। ঠিক আছে, তারা হচ্ছে ভাসমান। আর অন্যান্য 0.12% এটা কি ধর্মের ভিত্তিতে? হ্যাঁ, এগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ধর্ম ভিত্তিক জনসংখ্যা, এই যে যেগুলি, যেহেতু টপিকের নামই জনসংখ্যা রিলেটেড তথ্য, এগুলি সব ধর্ম ভিত্তিক। ওকে, যাই তাহলে পরের অংশে। স্যার আগের গুলো একটু দিবেন স্ক্রিনশট নেওয়ার জন্য। স্যার এগুলো রেকর্ডেড থাকে তো? হ্যাঁ, রেকর্ডেড থাকে, মানে ক্লাসের 5 মিনিট পরেই আপলোড হয়ে যাবে, তখন দেখে নিতে পারবেন চাইলে। আচ্ছা এরপরে এই হয়ে যে গেছে। এইটা দেখছিলাম আমরা, হ্যাঁ স্যার। তারপরে আমরা এই অংশটা দেখছিলাম, হয়ে গেছে স্যার। তারপরে আমরা দেখলাম এইটা, হ্যাঁ স্যার হয়েছে, স্ক্রিনশট তারপরে নিয়েছি। হচ্ছে এই যে এইটা, আর এই যে এখন হবে নতুনটা। নতুনটা হচ্ছে উপজাতি সংক্রান্ত কিছু থ্যাংক ইউ স্যার। বেসিক ইনফরমেশন, 3 নাম্বার টপিক। তো আমরা আগে দিবসটা জেনে রাখি। উপজাতি দিবস, 9 আগস্ট। সংবিধানের 23 ক 23 ক নং উপদফায় উপজাতি সম্পর্কে বলা হয়েছে, এবং উপজাতিদের সাংবিধানিক যে নামটা, সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। নৃগোষ্ঠী। আমরা হচ্ছে নৃগোষ্ঠী, আমরা যারা বাঙালি আমরা হচ্ছে নৃগোষ্ঠী, আর উপজাতিরা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। কারণ কি, সংস্কৃতিগত ও ভাষাগত ভিন্নতার কারণে ওরা সেপারেট, আর আমরা একক জাতি, বাঙালি জাতি। ঠিক আছে, তো স্যার, স্যার আদিবাসী দিবস আর উপজাতি দিবস কি সেম, তাই না? সেম সেম সেম। এটা আদিবাসী দিবস নামেও কিন্তু পরিচিত, 9 আগস্ট। হ্যাঁ, ওকে। এরপরে লিখবো একটা উপন্যাসের নাম, চাকমা ভেবো। ভাষায় রচিত প্রথম উপন্যাসটা হচ্ছে ফেবো। ফেবো উপন্যাসটা প্রকাশিত হয় 19 ফেব্রুয়ারি 2004 সালে। এরপরে লিখব উপজাতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বৃষ্টি 8টি। নেটকন। 8টি, হ্যাঁ। বৃহত্তমটি যেটি, সেটা নেত্রকোনার বিরিশিরিতে। বৃহত্তমটি বিরিশিরিতে। এরপরে লিখব মাতৃপ্রধান উপজাতি। 2টি, খাসিয়া গারো। হ্যাঁ, গারো এবং খাসিয়া।
এরপরে হচ্ছে মুসলিম উপজাতি। পাঙ্গন, লাওয়া। লাওয়ার সবাই তো মুসলমান না, কিছু একটা পার্ট মুসলমান, মৌলভীবাজারে থাকে তারা, কিন্তু পরীক্ষায় আসলে শুধু পাঙ্গন দিবেন, অনলি পাঙ্গন। এরপরে লিখবেন এক সময়। স্যার পাঙ্গন কোথায় বাস করে? মৌলভীবাজারে। এগুলি দেখবো আমরা কে কোথায় বাস করে, একটা টপিকই আছে। হ্যাঁ স্যার মণিপুরীও তো স্যার ক্ষুদ্র নৃগোষ্ঠী তাই না স্যার? হ্যাঁ, 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এক সময় ঢাকার তেজগাঁওতে মণিপুরী উপজাতি বাস করত। ইউনেস্কো ম্রো ভাষাকে, মুরংদের ভাষা ম্রো, হ্যাঁ, দেখেন ভাষার উদ্দেশ্য হচ্ছে মনের ভাব প্রকাশ করা। ভাষা হবে প্রাঞ্জল, ভাষা হবে খুব সহজ সরল, কিন্তু ভাষা যদি কুটিল হয়, দুর্বোধ্য হয়, তাহলে কিন্তু ভাষার যে উদ্দেশ্যটা সেটা কিন্তু ব্যর্থ হয়। এই ম্রো ভাষা বা মুরংদের ভাষা, মুরংদের অনেক জনগোষ্ঠী বুঝে না, এই জন্য ইউনেস্কো এই ম্রো ভাষাটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আরো কিছু অংশ বাকি আছে এই টপিকের, আপাতত এতটুক লিখে আমাকে জানান। জি স্যার, লেখা শেষ। স্যার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা অবশ্যই, করবো স্যার? অবশ্যই করেন। স্যার আমাদের তো জনশুমারি এবং আদমশুমারি একটা ইনফরমেশন দিচ্ছে, আর অর্থনৈতিক সমীক্ষা একটা ইনফরমেশন দিচ্ছে। পরীক্ষায় প্রশ্ন তো আসলে বলে এক্ষেত্রে দিবে, আমরা, আপনার টেনশন করতে হবে না, পরীক্ষায় বলে দিবে যে জনশুমারি 22 অনুযায়ী এইটা কত এইটা কত, প্রশ্নেই একদম কোর্স করে বলে দিবে। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী বা 24 অনুযায়ী এইটা কত এইটা কত। ঠিক আছে, জি আপনাকে স্যার। টেনশন করতে হবে না। আর যদি কিছুই না বলে, স্যার বাই অর্থনৈতিক চান্স কিচ্ছু সমীক্ষা বলে নাই, বাংলাদেশ, স্যার স্যার মুসলিম অর্থনীতি চ্যাপ্টারে উপজাতি কি এটা কি পড়বো লিখছেন স্যার? স্যার? বুঝলাম না। স্যার মুসলিম উপজাতি এটা কোটা পাঞ্জাবি পাঙ্গন, 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 পাঙ্গন। এক্সকিউজ মি স্যার। জি বলেন। স্যার গারো এটা তার পরেরটা কি লিখেছেন? খাসিয়া, 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 গারো আর খাসিয়া, ওকে স্যার। খাসিয়া। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের সংবিধানের 23 ক নং যে উপদফা রয়েছে সেইখানে উপজাতি সম্পর্কে বলা হয়েছে, এবং উপজাতিদেরকে বলা হয়েছে কি ক্ষুদ্র নৃগোষ্ঠী। চাকমা ভাষায় একটা উপন্যাস প্রথম রচিত হয়, উপন্যাসটার নাম হচ্ছে ফেবো। 19 ফেব্রুয়ারি 2004 সালে এই উপন্যাসটা রচিত হয়। উপজাতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বর্তমানে কিন্তু 8টি, বৃহত্তমটি কিন্তু নেত্রকোনার বিরিশিরিতে অবস্থিত, যেটা প্রতিষ্ঠা করা হয় 1977 সালে। 2টি উপজাতি মাত্রই প্রধান, গারো আর খাসিয়া। একটি উপজাতি মুসলমান, সেটা হচ্ছে পাঙ্গন। আর এক সময় ঢাকার তেজগাঁওতে একটা উপজাতি বাস করত, নাম কি? মণিপুরী। ইউনেস্কো মুরংদের যে ভাষা অত্যন্ত দুর্বোধ্য হওয়ার কারণে এই ম্রো ভাষাটাকে নিষিদ্ধ বলে ঘোষণা করে। যাচ্ছি পরের অংশে। মোট উপজাতি আছে 50টি। উপজাতি ভাষা 32টি। বৃহত্তম উপজাতি চাকমা, চাকমা, এরপরে মারমা, মারমা, সাঁওতাল।
এরপরে ত্রিপুরা, এরপরে সাঁওতাল। এই চারটা একসাথে লিখে দিলাম, আমি সিরিয়াল বাই লিখছি। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট। স্যার ত্রিপুরা কারা? ত্রিপুরা ওই যে বাস করে পার্বত্য চট্টগ্রামে বাসকারী একটা উপজাতির নাম। ত্রিপুরা আবার রাজ্য না ভারতের, ঠিক আছে, একটা উপজাতি এইখানে। ক্ষুদ্রতম উপজাতি একে হচ্ছে খুমি, এরপরে হচ্ছে চাক। আমি সিরিয়াল বাই লিখলাম, এটা এক, এটা দুই। বেশি বাস করে রাঙামাটিতে, এটাও সিরিয়াল বাই, দুইটা জায়গার নাম লিখবো, রাঙামাটি আর বান্দরবান। রাঙামাটি এক, বান্দরবান দুই। কম বাস করে, উপজাতিরা সবচেয়ে বেশি কম বাস করে, এখানেও দুইটা লিখবো, একটা হচ্ছে লালমনিরহাট আর একটা হচ্ছে মেহেরপুর। স্যার লালমনিরহাট। এখানে কি সবথেকে এক নম্বরে কি সব থেকে কম হয়? এক নম্বরে সব থেকে কম হয়, দুই নম্বরে একটু তার থেকে বেশি কম হয়? হ্যাঁ হ্যাঁ, মানে কি ধারাবাহিক বুঝি ভাবে। নাই স্যার এটা। কোনটা বুঝেন নাই, কি বলেন? স্যার স্যার লালমনিরহাটে সবচেয়ে মানে কম কি বাস করে সব থেকে কোথায়? কম? কম এখানে লালমনিরহাটে, প্রশ্নটা আসে, প্রতিষ্ঠিত সর্বোচ্চ উত্তর কম হবে হলো মেহেরপুরে। লালমনিরহাট। সবচেয়ে কম লালমনিরহাটে, ঠিক আছে। আর লালমনিরহাট হচ্ছে একটু বেশি বাস করে মেহেরপুরে। যদি লালমনিরহাট অপশনে না পান, উত্তর করবেন মেহেরপুর। ছোট থেকে বড় আর কি স্যার। ফার্স্ট প্রায়োরিটি পাবে লালমনিরহাট। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক একই রকম স্যার এখানে একটা চাকমা কথা। প্রায়োরিটি, 2 নম্বরে মারমা, 3 নম্বরে ত্রিপুরা, 4 নম্বরে সাঁওতাল। সবচেয়ে ক্ষুদ্র খুমি, ডিক্রিজিং অর্ডার। এরপরে আছে চাক। বেশি বাস করে রাঙামাটি, তারপরেই বান্দরবান। কম বাস করে লালমনিরহাটে, তারপরেই মেহেরপুরে। ঠিক আছে। স্যার জি চাক স্যার। চাকমা এটা কি আলাদা আলাদা? আলাদা আলাদা, চাক আরেকটা উপজাতি, আলাদা উপজাতি, এটা শুধুমাত্র বান্দরবানে থাকে। ঠিক আছে, চাক। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি স্যার। জি বলেন। স্যার ময়মনসিংহে উপজাতি বসবাস করে না? অবশ্যই বাস করে, একটু পরে আমরা দেখবো, গারো উপজাতি বসবাস টপিক করে। আছে একটা গারো। উপজাতির অবস্থান, ওইখানে দেখবো। ঠিক আছে, আমি ক্লাসটা শেষ ওকে করে স্যার। নেব। ওকে। এরপরে বিয়ে। স্যার এখানে একটা কথা আমি বলতে চাইছিলাম। সেখানে হচ্ছে বৃহত্তম ভাষা চাকমা মারমা ত্রিপুরা, ক্ষুদ্রতম ভাষা বৃহত্তম ভাষা না, উপজাতি। কোন? ভাষায় কই দেখলেন আপনি? এই যে উপজাতি, ভাষা তো ও প্রথমে চলে গেছে, আচ্ছা। 32টি শেষ। ভাষা নিয়ে আর কোনো কথা নাই। সরি সরি। নো প্রবলেম। বিয়ে না করা পাপ, খাসিয়া উপজাতির। বয়সে বড় মেয়ে বেশি। বিয়ে করে তঞ্চঙ্গা তঞ্চঙ্গা। উপজাতি। আর স্যার ওটা কি লিখছেন স্যার? বয়সে বড় মেয়ে বিয়ে করে তঞ্চঙ্গা, তঞ্চঙ্গা, পঞ্চঙ্গা। তঞ্চঙ্গা। বিধবা বিবাহ প্লাস বহু বিবাহ প্লাস বিবাহ বিচ্ছেদ আছে হাজং উপজাতির। আমাদের সমাজে যেমন এই তিনটা নেত্রকোনা আছে আছে। কমন আমাদের সমাজে, আর উপজাতিদের মধ্যে এই তিনটা শুধুমাত্র হাজংদের মধ্যেই আছে। এটা তথ্য লিখবেন, পার্বত্য চট্টগ্রামে বাস করে 11টি উপজাতি।
স্যার পার্বত্য চট্টগ্রামের মোট উপজাতি 13টি না? 11টি। 11টি। আদিবাসী ফোরামে বলছে 13টি। এখন বলেন, আপনার পরীক্ষায় যে আসবে প্রশ্ন, আদিবাসী ফোরাম থেকে প্রশ্ন করবে নাকি জনশুমারি থেকে প্রশ্ন করবে? জনশুমারি। তাহলে 11টি উত্তর করবেন। হ্যাঁ, নো টেনশন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি স্যার, লেখা শেষ। শেষ না? চলেন তাহলে একটু দেখি। মোট উপজাতি 50টি। উপজাতিদের ভাষা আছে 32টি। দেখেন, এই ভাষার জন্যই কিন্তু ওরা উপজাতি আর আমরা বাঙালি। এতগুলি ভাষা, এত ধরনের সংস্কৃতি। বৃহত্তম উপজাতি চাকমা। কিন্তু যদি প্রশ্নে বলে সমতলে বৃহত্তম উপজাতি কোনটা, উত্তর হবে সাঁওতাল। সমতলে বৃহত্তম, সমতলে। আর এরা সবাই পাহাড়ি এলাকায় বাস করে, চাকমা, মারমা, ত্রিপুরা। তবে যদি প্রশ্নে বলে সমতলে বৃহত্তম উপজাতির নাম কি, উত্তর হবে কি সাঁওতাল। ক্ষুদ্রতম উপজাতি খুমি, চাক। পরীক্ষা আসলে খুমি প্রায়োরিটি পাবে, ঠিক আছে। বেশি বাস করে কোথায়, উত্তর হচ্ছে রাঙ্গামাটি জেলায়। কম বাস করে কোথায়, উত্তর হচ্ছে লালমনিরহাট জেলায়। বিয়ে না করা পাপ কাদের, খাসিয়া উপজাতিদের। ওদের যখন প্রাপ্ত বয়স হয় তখন ওদের কর্তৃপক্ষ বা গার্ডিয়ান ওদেরকে জোর করে বিয়ে করায় দেয়, বিয়ে করতে না চাইলেও। হ্যাঁ, ওদের বিয়ে না করা পাপ বলে গণ্য করা হয়। আর বয়সে বড় মেয়ে বিয়ে করে একটা উপজাতির নাম হচ্ছে তঞ্চঙ্গা। এখন প্রশ্ন আপনাদের মনে হয় যে কত বড়, বড় রেঞ্জটা কত? 2 থেকে 10 বছর। কমপক্ষে 2 বছরের বড় হতে হবে এবং সর্বোচ্চ 10 বছর পর্যন্ত তার থেকে, মানে ছেলের থেকে বড় হতে পারবে। হ্যাঁ, যে ওটা কি বাধ্যতামূলক? আমাদের সমাজ ব্যবস্থায় এই 3টা কিন্তু অহরহ ঘটনা, তাই না? এই 3টা অহরহ ঘটনা, কিন্তু এই 3টা একমাত্র আছে কাদের? এই 3টা একমাত্র হাজংদের। আছে হচ্ছে হাজংদের। এই 3টা একমাত্র কাদের আছে? নেতকুর। হাজংদের। হাজং। পার্বত্য চট্টগ্রামে বাস করে কয়টা উপজাতি? 11টি। 11টি। পার্বত্য চট্টগ্রামে জেলা কয়টি? 3টি। রাঙামাটি, 3টি। খাগড়াছড়ি আর বান্দরবান। খাগড়াছড়ি, বান্দরবান। ওকে, আমি যাচ্ছি পরের টপিকে। পরের টপিক হচ্ছে কে কোথায় থাকে। কে কোথায় থাকে? অবস্থান। হ্যাঁ, অবস্থান। আপনারা অবস্থান লিখে একটা হেডলাইন দিবেন খাতায়। ছকে আমরা দেখার চেষ্টা করব। এক পাশে লিখবো উপজাতির, আর হচ্ছে তাদের ভৌগোলিক অবস্থান। মাসি তো ব্যাপক ডিস্টার্ব করে। ওকে, চলেন তাহলে আমরা দেখি দেখি একটু আগে আপনি জানলাম যে পার্বত্য চট্টগ্রামে 11টা উপজাতি বাস করে। আমরা এগুলি নামগুলি একটু লিখে ফেলি, তারপরে এগুলি কিভাবে মনে রাখতে হয় দেখবো না। চাকমা, মারমা, চাক, মুরং, খিয়াং, পাংখোয়া, ত্রিপুরা, বম, খুমি, তঞ্চঙ্গা, লুসাই। দেখেন তো 11টা হয়েছে কিনা। জি স্যার, ঠিক আছে। এতটুকু লিখে আমাকে জানান। জি আর স্যার। তঞ্চঙ্গার পরে কি লিখেছেন? লুসাই, লুসাই, লুসাই।
ওকে, শেষ করছেন লিখে? জি স্যার। জি স্যার। চলেন শেষ একটু স্যার। দেখি কিভাবে এগুলি মনে রাখবেন। এই যে দেখেন তো, এই চাক মার সাথেও মা আছে, এই মার মার সাথে কি আছে? মা আছে। মা যুক্ত উপজাতি কয়টা? দুইটা, তাই না? চাকমা, মারমা। এই চাকমা থেকে মা বাদ দেন, কি থাকে? চাক। চাক। অনুস্বার, অনুস্বার, অনুস্বার যুক্ত মোট 4টা উপজাতি আছে। এর মধ্য থেকে হাজং বাদ দেন। অনুস্বার যুক্ত 4টা উপজাতি আছে, এর মধ্য থেকে হাজংদেরকে বাদ দেন। বাকি থাকলো কি কি? মুরং, খিয়াং, পাংখোয়া। এই যে দেখেন, এই যে অনুস্বার পাইছেন? অনুস্বার, এই যে অনুস্বার, অনুস্বার পাইছেন? মুরং, খিয়াং আর পাংখোয়া। গেল আরো 3টা, মোট 6টা কিন্তু চলে গেল। বাকি থাকলো 5টা। এটা কিভাবে মনে রাখবেন? একটা লাইন দিয়ে, টিপু, টিপু বাম খুঁটি তো লুজ হয়েছে। আপনি আপনার বন্ধু টিপুর উপর দায়িত্ব পড়ছে, আপনাদের ইউনিভার্সিটির একটা কালচারাল প্রোগ্রাম এর ইনফ্রাস্ট্রাকচারাল যে রেসপন্সিবিলিটিটা, তা টিপুর উপর পড়ছে। তা আপনি টিপুর সাথে কথা বলতে গিয়ে যখন খুঁটির উপর আপনার হাত পড়লো, তখন দেখলেন এই বাম দিকের খুঁটিটা লুজ হয়েছে। তখন আপনার বন্ধু টিপুকে আপনি বললেন, টিপু বাম খুঁটি তো লুজ হয়েছে। এই যে টিপু থেকে মনে রাখবেন ত্রিপুরা, বাম থেকে মনে রাখবেন বম, খুঁটি থেকে মনে রাখবেন খুমি, তো থেকে মনে রাখবেন তঞ্চঙ্গা, আর লুজ থেকে মনে রাখবেন লুসাই। লুসাই। কি পারবেন না? জি স্যার, 11টা সহজ। উপজাতি এইভাবে মনে রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন, আমরা একটু আগে দেখলাম যে এই যে 3টা জায়গায়, 3টা জেলায় এই 11টা উপজাতি বাস করে, এবং এই 11টা কিন্তু সবগুলি 3টাই যে বাস করে তা না। বান্দরবানে পার্টিকুলারলি, শুধুমাত্র বান্দরবানে 5টা উপজাতি বাস করে। বান্দরবানে 5টা উপজাতি বাস করে, একটু লিখে রাখি। কোন 5টা? শুধু বান্দরবানে, আর কোথাও না, শুধু বান্দরবানে। মারমা, মুরং, কুমি, খিয়াং, চাক। কই থাকে? শুধুমাত্র বান্দরবান। বান্দরবানে। তো মনে করেন আপনার বন্ধু বিয়ে করবে, তো বিয়ে করার জন্য আগে কি দেখতে হয়? পাত্রী দেখতে হয় না? পাত্রী দেখতে হয়। তো আপনার বন্ধু যখন পাত্রী দেখা আসলো, তখন আপনারা বন্ধুরে জিজ্ঞেস করলেন যে, বন্ধু খবর কি, বিয়ে হয়েছে নি, মানে পাত্রী দেখা হয়েছে নি? তখন আপনার বন্ধু বলল, মামু, ওই যে আমরা ফ্রেন্ডদেরকে অনেক সময় মামা বলি না, ওইরকম আর কি। মামু, জি স্যার। পাত্রী দেখতে খুব খুব চকচকে কালো, পছন্দ হয়নি। ঠিক আছে? তো এই লাইনটি একটু লিখে রাখেন। মামু, পাত্রী খুব খুব চকচকে কালো। এই যে মা থেকে মাথায় রাখবেন, ওই যে দেখেন মারমা, মা থেকে মারমা পাইছেন? স্যার। মু থেকে মুরং পাইছেন? এই যে প্রথম খুব থেকে হুমি পাইছেন? এর পরের খুব থেকে খিয়াং পাইছেন? আর এই যে চকচকে থেকে চাক, চকচকে থেকে চাক। মারমা, মুরং, হুমি, খিয়াং আর চাক, এরা শুধুমাত্র কই থাকে? বান্দরবানে। তো রাখাইন একটা উপজাতি, রাখাইনরা সমুদ্র পছন্দ করে, এই জন্য তারা সমুদ্রের আশেপাশে পটুয়াখালী, থাকে। কক্সবাজার। সমুদ্রের আশেপাশে, কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা। পটুয়াখালী, চট্টগ্রাম, বরগুনাতেও আছে। চট্টগ্রাম। এরপরে 3-4টা তথ্য আমি লিখে ফেলি, এরপরে একসাথে আলোচনা করব।
তো হাজং গারো থাকে বৃহত্তর নেত্রকোনা, ময়মনসিংহ। ময়মনসিংহ, শেরপুর। হ্যাঁ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর আর শেরপুর। শেরপুর। খাসিয়া মণিপুরি বৃহত্তর সিলেটে, অর্থাৎ সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ মৌলভীবাজার। আর মৌলভী বাজার। মৌলভীবাজার। মুন্ডা আর ডালুরা শুধুমাত্র বাস করে সিলেট জেলায়, অনলি সিলেটে, আর কোনো জেলায় বাস করে না। সাঁওতাল আর ওরাওরা সাঁওতাল, বাস করে রাজশাহী, রংপুর, রাজশাহী, দিনাজপুরে। রাজশাহী, রংপুর। রাজশাহী, রংপুর, দিনাজপুর। এখানে ৮ দিয়ে লিখবেন রাজবংশী। ওখানে জায়গা না থাকার কারণে আপনি নিচে রাজশাহী। নিচে লিখবেন, শুধু রংপুরে থাকে। হ্যাঁ, পাঙ্গন। এরপরে লিখবেন কোচ, আর 11 নাম্বার লিখবেন কোল। রাজবংশীরা থাকে শুধু রংপুরে, আর কোথাও না। স্যার খাসিয়া মণিপুরি স্যার ময়মনসিংহ সিলেট লিখছেন স্যার এটা। খাসিয়া মণিপুরি বৃহত্তর সিলেট। ও এই যে আচ্ছা আচ্ছা। বৃহত্তর নিচে দেখেন আমি দিছি। মৌলভীবাজার। কোচরা থাকে শেরপুরে, আর কোলরা থাকে চাপাইতে। সুন্দর করে লিখেন তথ্যগুলি 11 পর্যন্ত। ওকে, চলেন দেখি, 4 থেকে দেখি। সবাই লিখছেন তো না? স্যার স্যার, আরেকটু সময় লাগবে স্যার একটু। স্যার বৃহত্তর ময়মনসিংহে হলো রংপুর, নেত্রকোনা আর কি জানো? রংপুর কেন হবে? ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর। নেত্রকোনা, শেরপুর, জামালপুর। শেরপুর, জামালপুর। ময়মনসিংহ ময়মনসিংহ, দুই নং। নেত্রকোনা, শেরপুর, জামালপুর। বৃহত্তর ময়মনসিংহ। আর বৃহত্তর সিলেট হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভী। ওকে, শেষ করছেন? স্যার রাজশাহীতে জি স্যার। আহ, কোথায় বসবাস করে সাঁওতাল এরা? এদের তো কোথাও দেখলাম না। আপনি রাজশাহী পুরোটা দেখছেন? পুরোটা ঘুরছেন একদম? কোনা কানা ছান রাজশাহীর মারছেন? জি স্যার। কোন কি দেখেন নাই? স্যার সাঁওতালটা তো স্যার স্যার নওগাঁতে আমার বসবাস চোখে করে না। কখনো সাঁওতাল পড়ে নাই। করেন নাই? নওগাঁ তাইলে আপনি নেয়ামতপুর। আরো খুঁজবেন ভালো করে। মূলত রাজশাহী থাকে, মূলত সাঁওতাল মানে রাজশাহী। এদের স্পেশাল একটা নৃত্য আছে, ঝুমুর নৃত্য, রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য 7 সাঁওতাল। নম্বরে লেখা আছে সাঁওতাল, 7 নম্বর। স্যার স্যার সব থেকে বেশি উপজাতি স্যার চট্টগ্রামে দেখা যায় স্যার। হ্যাঁ, মাঝে পার্বত্য মাঝেই চট্টগ্রাম, দেখি স্যার। পার্বত্য চট্টগ্রামে প্রচুর দেখা যায়। সিলেটেও দেখা জি যায়। স্যার। সিলেটেও দেখা যায়, সব জায়গায় দেখা যায় টুকটাক। এখন আপনি আসলে তো মেন টু মেন, আপনি দেখা যায় যে আপনি একটা ভেহিকেলে থাকেন, আপনি যানবাহন রূপে থাকেন, ঠিক আছে? যেমন স্যার মনে করেন যে মহেশখালীতে একটা বরিশাল রে বলা হয় মনে করেন বাংলা শস্য ভান্ডার। তো বরিশাল ব্রাঞ্চে আমি একদিন এই কথাটা বলতেছিলাম যে বরিশালকে বলা হয় বাংলা শস্য ভান্ডার। তো একজন আমার প্রশ্ন করতেছে যে স্যার বরিশালে তো আমি শস্য দেখি না। কারণ আপনি তো শহরে থাকেন, আপনি দেখবেন কই থেকে? ঠিক না? যাই হোক, জি স্যার। বাদ দিলাম কথা এইসব। একটু খেয়াল করেন, এই 4 থেকে আমি একটু আলোচনা করি। এই হাজং থেকে হা নেন, গারো থেকে গা নেন, হয়ে গেছে কি?
আগা। হাগা। আপনি হাঁটতে কই যাইবেন? স্যার ময়মনসিংহ। ময়মনসিংহ। বৃহত্তর ময়মনসিংহে যাবেন। তো হাগার পরে আপনার পেট খালি হইব না? তারপরে খাইবেন নাকি? এই স্যার যে খাসি আর খা, জি স্যার। মণিপুরীর ম মানে খামো, কই আইসা খাইবেন বলেন? জি স্যার। বৃহত্তর সিলেটে। সিলেট সিলেটে। আইসা খাইবেন। বৃহত্তর সিলেটে আইসা খাইবেন, তাই না? আচ্ছা, এরপরে দেখেন আমরা জানি যে আমাদের বাংলাদেশের লন্ডন নামে পরিচিত হচ্ছে সিলেট, তাই না? জি স্যার। স্যার এটা ডাল সবাই খায় বেশি স্যার। আইএলটিএস কইরা সিলেট চলে যায়, সিলেটে গিয়ে টাকা পয়সা কামায় সুন্দর একটা জীবন যাপন করার উদ্দেশ্যে, তাই না? তো মনে করেন যে এরা মুডা মানুষ স্যার। হ্যাঁ, ওই যে মুডা পোলা, ঠিক আছে, আহ, বাবা থাকে মনে করেন যে লন্ডনে, বউ বাচ্চা তার বাবা মা থাকে বাংলাদেশে। এখন টাকা পয়সা পাঠায়, বাবা মানে স্বামী টাকা পয়সা পাঠায়, এই বাচ্চারে সব খাওয়ায়, মানে যাচ্ছে এই বাচ্চার রুচি চেঞ্জ হয়ে গেছে, বাচ্চার ভাত মাছ মাংস এগুলি খায় না, ডাল সবজি ডাল এগুলি খায় সে। খায় না, সে খায় শুধুমাত্র ফাস্ট ফুড বার্গার। একটা বাচ্চা যদি শুধুমাত্র ফাস্ট ফুড বার্গার খায় খায় বড় হয়, তো বাচ্চাটা মোটা হয়ে যাবে না বলেন? তাহলে এই যে মুডা পোলাটা কই থাকে? এই মুডা পোলাটা কি অন্য কোনো সিলেটে জায়গায় থাকে। থাকতে পারে? সে শুধুমাত্র কই থাকে? সিলেটেই থাকে। সিলেট। আসলে আচ্ছা, স্যার আপনি সিলেটে যখন কেমন হাঁটবেন স্যার এগুলো পাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে সকালবেলা সিলেট থেকে আসছি, আমার গত 2 দিন সিলেটে ক্লাস ছিল। যাই হোক, তো এই যে আমরা একটু একটু আগে কিন্তু বলছি সমতলের বৃহত্তম উপজাতির নাম হচ্ছে সাঁওতাল। সমতল ভূমিতে বসবাস করে এমন বৃহত্তম উপজাতিটার নাম হচ্ছে কি? সাঁওতাল। 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 সবচেয়ে বেশি সমতল ভূমি মানে বরেন্দ্র ভূমি কোন কোন জায়গায়? এদিকে না? জি স্যার। রাজশাহী জি স্যার। অঞ্চলে। সুতরাং রাজশাহী, রংপুর। সাঁওতাল আর ওরা কই থাকে? এখানেই থাকে। রাজবংশীরা কই থাকে? এই দেখেন, শুধুমাত্র রাজবংশীর রংপুরে। রংপুরের রং। একমাত্র মুসলিম উপজাতি পাঙ্গনরা কই থাকে? মৌলভীবাজার। মৌলভীবাজারে। এই মৌলভীবাজার। চায়ের দেশে থাকে, চায়ের দেশে। এই যে কোচ, কোচ একটা উপজাতি, কোচরা কই থাকে? শেরপুরে। আর কোলরা কই থাকে? চাপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জ। কোল, এই যে রাজবংশী বলার চাপাই কারণ কি স্যার? নবাবগঞ্জের বাচ্চা কাচ্চারে কোলে নিতে অনেক আরাম লাগে, তাই না? এই যে চাপাই নবাবগঞ্জের কোল, জি স্যার। শেরপুরের কোচ, আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের কোচ হাতুড়ে সিং বাড়ি কই? শেরপুরে নাকি? শ্রীলঙ্কা। স্যার শ্রীলঙ্কায় স্যার। এমনি বললাম আর কি, পারবেন তো না? স্যার শর্ত আছে দুইটার স্যার মধ্যে। স্যার রাজবংশী নাম হওয়ার স্যার কারণটা কি স্যার? স্যার এই কোচের যে শেরপুরটা এটা কি ময়মনসিংহ শেরপুর নাকি সিলেট ময়মনসিংহে শেরপুর শেরপুর, স্যার? বগুড়া না। সে ওই বগুড়ায় যে শেরপুর, এটা তো জেলা না। শেরপুর আমাদের ময়মনসিংহে, শেরপুর হচ্ছে জেলা। হ্যাঁ, ঠিক আছে, চলেন পরের টপিকে যাই। স্যার চমৎকার স্যার, এখানেই মুখস্থ হয়ে গেছে এগুলো স্যার। হ্যাঁ, যাক সমস্যা নাই, আরো সামনে আসতেছে। তো আমাদের এরপর আসবে উৎসব। উৎসবের জন্য একটা ছোট ছক বানায় ফেলাই, এক পাশে লিখবো উপজাতি আর এক পাশে উৎসব। আমরা আগে তথ্যগুলো লিখবো, তারপর আমরা দেখবো কিভাবে এগুলি আমরা মনে রাখতে পারবো। স্যার এটা আসছিল এবার, সাংঘাই। 3 নাম্বার দিয়ে লিখবেন হাওয়াকে অনেকে ভালোবেসে ফাগুয়া নামে ডাকে, ফাগুয়া। সাঁওতালদের সোহরাই।
গারদের ওয়ান গালা। স্যার কিয়াংদের কারামের পরে কি লিখছে? ভাওয়া 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 বা আমার ফাগুয়া, 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 ফাওয়া সাংলাং। ও ফাগুয়া। হ্যাঁ, ফাওয়া ব্রেকেট লিখেন ফাগুয়া, অপশনে যেটা থাকে আর কি, দুইটা একই জিনিস। স্যার সাংলান কাদের? হুম, সাংলানটা কিয়াং। খিয়াংদের, খিয়াংদের হচ্ছে সাংলাং, মুরংদের হচ্ছে সিয়াসত। ত্রিপুরাদের হচ্ছে বৈশুক। চাকমাদের হচ্ছে বিজু। মণিপুরীদের মহারামলীলা। আর এই যে 11 নম্বর, তঞ্চঙ্গাদের উৎসবটার নাম হচ্ছে বিশু। বিশু। তা আমি 2-3টা লাইন লিখবো। স্যার প্রথম ত্রিপুরা লাইন, কি লিখছেন একটু কয়েকবার যদি বলেন। স্যার বৈশুক, ত্রিপুরাটা বৈশুক, বৈশুক, ক, এটা ক, হ্যাঁ। স্যার বৈশাখী সমান ত্রিমাচা একটা হ্যাঁ, শুরু ওই যে করছিলাম। ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব জি বৈশাখী। স্যার। ওই যে বৈশুকের থেকে বই নিয়ে, সাংগ্রাই থেকে সা নিয়ে, আর চাকমা থেকে বিজু থেকে বি নিয়ে, বি ত্রিমাচা, বি ওই যে বি ত্রিপুরা, নিয়ে, জি স্যার। মারমা, চাকমা। জি স্যার। স্যার ত্রিপুরা কি লিখছেন? বৈশুক, বৈশুক। এরকম 4টা লাইনও লিখে রাখবেন, এরপর 4টা লাইন দিয়ে কি কি বুঝাইছে সেটা কিন্তু আমরা স্যার জানবো। এটা কি ওরা কারা ফাও, তারপর কি লিখছেন আও স্যার? শশা খায়, শশা, 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 শশারে আমি কায়দা কইরা টেকনিক বানানোর জন্য শশা লিখছি, শশা। গাও গাও সখী মুরসিয়া গান। মুরসিয়া হচ্ছে শোকের গান, আপনারা জানেন শোকের গান হচ্ছে মুরসিয়া। জি আমি স্যার ওটা মুরসিয়া মসি শব্দটাকে, আর কি। হ্যাঁ, এটাকে এভাবে লিখছি টেকনিক বানানোর জন্য, হ্যাঁ। কি শেষ মাইকটা তো একটু না? বন্ধ করলে ভালো হতো, মিউট করলে হ্যাঁ, হ্যাঁ। সাউন্ড আসতেছে। কি শেষ? চলেন দেখি কি অবস্থা, সবাই লিখছেন তো না? জি স্যার, লেখা শেষ। আচ্ছা দেখেন, এই মা থেকে মারমা মাথায় রাখতে পারবেন? মা থেকে জি মারমা, স্যার।
সংগ্রহ থেকে সাংগ্রাই। সাংগ্রাই। মা সংগ্রহ করে রাখো সন্ধ্যার জল। রাখো থেকে রাখাইন। রাখো থেকে কোন উপজাতির নাম মাথায় রাখবেন? রাখাইন। রাখাইন। সন্ধ্যা থেকে সান্দ্রে। আর জল থেকে জলকেলি। তাহলে এখানে দুইটা উপজাতির উৎসব পাইলাম। মা সংগ্রহ করে রাখো সন্ধ্যার জল। মা থেকে মার মা। সংগ্রহ থেকে মারমাদের উৎসব হচ্ছে সাংগ্রাই। রাখো থেকে রাখাইন। সন্ধ্যা থেকে সান্দ্রে। আর জল থেকে জলকেলি। তাহলে রাখাইনদের দুইটা উৎসব, সান্দ্রে আর হচ্ছে জলকেলি। গেল। মনে করেন আপনি দিন দিন মোটাই যাচ্ছেন, স্থূল হইতেছেন, স্থূল। আপনি খুব কনসার্ন, খুব চিন্তিত এটা নিয়ে। শশা খেতে হবে। তো আপনি ডায়েট করা শুরু করছেন, শশা খান প্রচুর। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? আপনি বিরিয়ানি খাই। ছাড়া শশা খাইতে পারেন না। আপনার শশা খাইতে কি লাগে? বিরিয়ানি লাগে। আচ্ছা, শুধু তাই নয়, আপনি খুব সামাজিক ব্যক্তি। আপনি এই বিয়ের দাওয়াত, সুন্নতে খাতনা, জন্মদিনের দাওয়াত এগুলি মিস করতে পারেন না। ঠিক আছে? তো এমনই একটা দিন আপনি বিয়ের দাওয়াত খাইতে চলে গেছেন। ওকে, তো বিয়ের দাওয়াত খাইতে গেছেন, তো দেখলেন আপনি কিন্তু ডায়েট করেন, আপনার মাথায় কিন্তু ঘুরতেছে আমি ডায়েট করি, আমার মাথায় শশা। বিয়েতে সব খাবার দিছে, পোলাও, কোরমা, রেজালা সব দিছে, কিন্তু শশা দেয় নাই। তখন আপনি চিৎকার দিয়ে বলে উঠলেন, ওরা কারা খাও শশা খায়? এই যে ওরা। ওরা থেকে কোন উপজাতি? ওরা। ওরা কারা থেকে? ওরা ওদের উৎসব একটা কারাম। কারাম। আর ফাও থেকে ফাওয়া। ফাওয়ার আরেকটা নাম হচ্ছে ফাগুয়া। এই সা থেকে সাঁওতাল। আর এই শো থেকে সোহরাই। সোহরাই। এই যে এবার আপনার এক ফ্রেন্ডের আত্মীয় মারা গেছে, তো আপনি যদি তার ফ্রেন্ড, আপনার একটা দায়িত্ব আছে যে তাকে একটু সান্ত্বনা দেয়া। তো আপনি মৃত বাড়িতে যাচ্ছেন সান্ত্বনা দেওয়ার জন্য আপনার ফ্রেন্ডকে। তো যাওয়ার সময় আপনি চিন্তা করতেছেন কি বলে আমার ফ্রেন্ডকে আমি সান্ত্বনা দিতে পারি। তো আপনার ফ্রেন্ড খুব ভালো গান গায়, রবীন্দ্রসঙ্গীত গায়, নজরুল সঙ্গীত, ক্লাসিক্যাল গান গায়। তো আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে গাও সখী মুরসিয়া গান। যেহেতু তোমার আত্মীয় মারা গেছে, শোকের গানই তো গাইবা, গাও সখী মুরসিয়া গান গাও। তো এই যে গা থেকে গারো, এই ও থেকে গারোদের উৎসব ওয়ানগালা। এই খি থেকে কিয়াং, খি থেকে খিয়াং। আর এই স থেকে কিয়াংদের উৎসব সাংলান। এই মুর থেকে মুরং। আর এই সিয়া থেকে সিয়াসত, মুরংদের উৎসবের নাম হইতেছে সিয়াসত। এইবার থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে মনে করেন যে আপনার বাবার সাথে আপনার চাচার জায়গা জমি নিয়ে ঝামেলা আছে। কি আছে? জায়গা জমি নিয়ে কোনো না কোনো ঝামেলা আছে। তো এটা কিন্তু খুব কমন ঘটনা। আমাদের এই যে টুকটাক গ্রাম অঞ্চলে দেখবেন এগুলি নিয়ে মারামারি হয়, মানুষে মাইরাও ফেলা হয়। তো আপনার বাবার সাথে আপনার চাচার জায়গা জমি নিয়ে ঝামেলা আছে একটা। তো আপনি এবং আপনার বাবা মিলে আপনার চাচারে কনভিন্স করার চেষ্টা করতেছেন এবং কনভিন্স করছেন। তো চাচা কনভিন্সড হয়েছে, কিন্তু চাচার তো বউ আছে, চাচি। চাচি তো বহুত খাতারনাক, চাচি তো মানতাছে না। তো আমাদের একটা ঐতিহাসিক ডেটিং প্লেস আছে। ডেটিং প্লেসটার নাম কি জানেন? আমাদের বাংলাদেশের ত্রিপুরা। ত্রিপুরা। তো আপনি চাচিরে ত্রিপুরা নিয়ে গেছেন, ত্রিপুরা গিয়ে একটা বৈঠক করছেন। এইবার চাচির বুঝ আসছে। তো লাইনটা দেখেন, ত্রিপুরা বৈঠকে চাচির বুঝ আসলো। ত্রিপুরা একটা উপজাতি, এই যে দেখেন ত্রিপুরা। এই বৈঠক থেকে ত্রিপুরাদের উৎসবের নাম কি? বৈশুক। এই চাচি থেকে চাকমা, চাচি থেকে চাকমা। আর এই বুঝ থেকে বিজু বা বিজু। এই যে পাইছেন। এরপরে দেখেন মণিপুরি একটা সিনেমা আছে না, রামলীলা। এই যে রামলীলা সিনেমা দেখছেন না, হিন্দি সিনেমা, রণবীর সিং এর। আর এটা কি মহা রামলীলা, কাদের উৎসব? মণিপুরীদের উৎসব। আপনারা এই নায়ক ডিপজলের নাম শুনছেন? নায়ক ডিপজল এক সময় ছিল ভিলেন, এখন তো নায়ক না, এখন নায়কের বড় ভাই বা নায়কের বাপ, চাচা এগুলি রোল করে, ঠিক না? ডিপজল হ্যাঁ খলনায়ক। আচ্ছা যাই হোক, যখন সে খলনায়ক ছিল লেট 90s আর্লি 2000-এ, তখন কিন্তু বেশিরভাগ সিনেমায় যখন সে খলনায়ক ছিল
বেশিরভাগ সিনেমায় তার নাম ছিল বিটলা বিশু। কি ছিল? বিটলা বিশু। তো ডিপজল একটা আনকমন নাম। আর এখানে তঞ্চঙ্গা, এই নামটাও কিন্তু আনকমন, তাই না? তঞ্চঙ্গাদের উৎসবের নাম হইতেছে বিশু, বিটলা বিশু, নাকি? কি পারবেন না? বাসায় একটু মিলাই মিলাই স্যার মুখস্থ পড়বেন। হয়ে গেছে স্যার। ঠিক আছে, একটু মিলাই মিলাই পড়বেন, এগুলো অনেক টাফ কিন্তু। যারা একদম নিউ কামার বা কোনো সময় যা পড়েন নাই, টুকটাক নতুন, তাদের জন্য এগুলো কিন্তু অনেক টাফ, কিন্তু আপনি যদি এভাবে মিলাই টিলাই পড়েন না, দেখবেন কাজটা সহজ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, চলেন পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে ধর্ম। ধর্ম এটা আমরা একটা ছকে করব। উপজাতিদের ধর্ম। এক পাশে লিখবো আমরা ধর্মের নাম, এক পাশে লিখবো আমরা কারা এই ধর্মটা অনুসরণ করে, এই উপজাতির নাম। এক পাশে ধর্ম, আরেক পাশে উপজাতি। তো আমরা আগে লিখে রাখবো, তারপর আমরা দেখবো কিভাবে পারা যায়। এক নাম্বার দিয়ে লিখবো বৌদ্ধ। উপজাতিরা সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী, এটা মনে রাখবেন। তঞ্চঙ্গা, চাকমা, ভূমি, রাখাইন, চাকমা, চাক, মারমা, কিয়াং। এরপরে লিখবো খ্রিস্টান। লুসাই, খাসিয়া, গারো, মাহালি আর খাসিয়া। তিন নাম্বার লিখবো সনাতন। একমাত্র মুসলিমটার নাম জানো কি? পাঙ্গন। একমাত্র মুসলিমের নাম পাঙ্গন। 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 এটা কি লিখতে হইব? অলরেডি লেখা আছে না? হ্যাঁ স্যার। জি স্যার। অলরেডি লেখা আছে, হ্যাঁ, লিখলাম না এটা। প্রকৃতি পূজারী, মুরং, মুন্ডা, রাজবংশী। বৈষ্ণব ধর্ম হচ্ছে মণিপুরী। আর জড় উপাসক, মানে জড় বস্তুর উপাসনা করে, ওরাও।
সুন্দর করে লিখে রাখেন এই 4টা লাইন। এগুলো তো লিখবেনই, ছকের বাইরে এই 4টা লাইন লিখে রাখেন। জানি না, জানি না কেন পারি তুমি না জানি সেটা আমি। স্যার দেখতে পাচ্ছি না। এই যে দেখেন, চেয়ার লেখা শেষ। লেখা শেষ তো না? চলেন দেখি কিভাবে কি। তো একটা রাজ্য আছে ভারতের, ভারতের একটা রাজ্য আছে, রাজ্যের নাম হচ্ছে মণিপুর বিহার রাজ্য। বিহার, ভারতের রাজ্য হচ্ছে বিহার। বিহার রাজ্যে ছোট চাচা আছে না, ছোট চাচা মানে বাবার সবচেয়ে ছোট ভাই, আমরা বলি ছোট চাচা বা ছোট কাকু, ছোট কাকা, ছোটকা বলে অনেকে। তো এই ছোট চাচারে বিহারের লোকজন খুড়া বলে ডাকে। কি নামে ডাকে? খুড়া, খুড়া। তো আপনি বিহারে থাকেন, আপনার এরকম একজন খুড়া মানে ছোট চাচা আছে, তার নাম হইতেছে তঞ্চু। ছোট চাচার নাম কি? তঞ্চু। 95% টাইম সে ওকে, ঠিকঠাক। 5% টাইম তার ঝামেলা হয়, 5% টাইম তার ঝামেলা। তার হাই টেম্পার। সে মনে করেন আজকে যে কথাটায় আনন্দ পাইতেছে, কালকে ওই কথাটাই সে রাগ করতেছে, ঠিক আছে? তো এরকম একজন চাচা আপনার আছে, ছোট চাচা। আপনার বাসায় যে চাকর আছে বা বাড়ির কাজ টাজ করে, সে কি জানি একটা বলছে, তার পছন্দ হয় নাই, টেবিলের উপর একটা চাকু পাইছে, চাকু দিছে পেটের মধ্যে ঢুকায়, ঠিক আছে? এরপর তো ভয়, হঠাৎ কথা সম্বিত ফিরে আসছে, কি করলাম আমি এটা, ঠিক আছে? সে ভয়ে দরজায় খিল দিয়ে রাখছে। তো লাইনটা কি? তঞ্চু খুড়া বৌদ্ধ চাকরকে চাকু মেরে দরজায় খিল দিল। এই তঞ্চু থেকে কি? তঞ্চঙ্গা। কু থেকে কি? খুমি। এ রা থেকে কি? রাখাইন। রাখাইন। এই যে বৌদ্ধ দিয়ে বুঝাইছি, এরা সবাই কোন ধর্ম? ধর্ম, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম, ধর্ম। ঠিক আছে? আচ্ছা। চাকর থেকে কি? চাকমা। এরপরে চাকু থেকে কি? চাক। চাক। মেরে থেকে কি? এই যে মারমা। আর এই যে খিলের খি থেকে কি? খিয়াং। খিয়াং। এই যে 2-3 বার পড়বেন বাসায়, দরকার হলে একবার লিখে পড়বেন, দেখবেন ক্লিয়ার একদম। এরপর দেখেন একজন ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি, তার নাম হচ্ছে লুসাই। সে এই যে বোম ফালায়, বোম ফালায় গরু ছাগল আর মহিষের চারণ ভূমিতে, বোম ফালায় এগুলি মারে, ঠিক আছে? তো খ্রিস্টান লুসাই বোম ফেলে গরু মহিষ আর খাসি মারে। এই খ্রিস্টান দিয়ে বুঝাইছি এরা সবাই কি? খ্রিস্টান। লুসাই থেকে দেখেন, লুসাই বোম থেকে কম, গরু থেকে কারো, মহিষ থেকে মাহালি, খাসি থেকে খাসিয়া। পাইছেন? এরপরে জি একজন স্যার। অখ্যাত, অখ্যাত মহানায়ক, তারা কেউ চিনে না, তার নাম রবি দাস। সে হায়দ্রাবাদের টিকিট কাউন্টারে গেছে, দালালের খপ্পরে পড়ছে, ঠিক আছে? তার একদম পিসের চেয়ার দিছে, পিসের চেয়ারে সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছে আর কি। তো মহানায়ক রবি দাস সনাতন চেয়ার মানে পুরাতন একটা কোচ, কোচ মানে হচ্ছে বাসের চেয়ার, ত্রিপুরা থেকে পাংখু এসে হাজির হলেন। এই মহা থেকে মাথায় রাখবেন মাহাতো, নায়ক থেকে নায়েক, রবি দাস থেকে রবি দাস। সনাতন থেকে সবাই কোন ধর্ম?
সনাতন। সনাতন ধর্ম। তাছাড়াও এই সনাতন থেকে আপনি সাঁওতালকেও মাথায় রাখবেন। কোচে থেকে কোচ, ত্রিপুরা থেকে ত্রিপুরা, পাংখো থেকে পাংখোয়া, আর এই হাজির থেকে হাজং। মুমুরাজ প্রকৃতি পূজারী, এই প্রথম মু থেকে মুরং, এর পরের মু থেকে মুন্ডা, আর এই যে রাজ থেকে রাজবংশী। তাহলে প্রকৃতি পূজারী কারা? মুমুরাজ। মু থেকে মুরং, মু থেকে মুন্ডা, আর রাজ থেকে রাজবংশী। এরপরে দেখেন বৈষ্ণব ধর্ম কোন উপজাতি? মণিপুরী। মণিপুরি। মণিপুরী। আর জড়বস্তুর উপাসনা কি আপনি করেন না আমি করি? কেউ করে না। কারা ওরা করে? করে। ওরা করে। ওরা ওরাও করে। ওরাও ওরা করে নাকি? ওরা। এই যে জড় উপাসক। ঠিক আছে। কি হয়েছে তো না? জি পারবেন না? স্যার, এখানে মুখস্থ হয়ে গেছে স্যার। পড়বেন ভাষায়, দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে। নাইলে এই এই উপজাতি এতটাই মানে ডিস্টার্বিং একটা একটা টপিক বা লেকচার, তো এগুলি সবসময় আমরা মানে আতঙ্কে থাকি যে ভুল হয়ে গেল নাকি কোনো কারণে। স্যার এলোমেলো হয়ে যায় সব। আতঙ্কে এখন আমি জানি, স্যার এখন অনেক কনফিউজড হয়ে বাসায় যাচ্ছে। ঝামেলা হবে না আশা করি। এটা কি স্যার জড় থ্যাংক ইউ উপাসক? স্যার। জড় বস্তুর উপাসনা করে, হ্যাঁ, জড় উপাসক। এরপরে ভাষা। আমাদের বাগেরহাটে অনেক ওরা শব্দটা ইউজ করে ছোট দাদা। বুঝলাম না। বলছি বাগেরহাটে অনেকে ওরা শব্দটা ইউজ করে ছোট টাকা দেখা বাগেরহাটে ওরাও শব্দ ইউজ কখনো করে? সম্বোধন করে। হ্যাঁ স্যার। ওরাও তো বাগেরহাটে থাকে না। ওরাও তো রংপুর। ওরা থাকে না, কিন্তু বাট রাজশাহী, রংপুর মানে দিকে। বড় চাচাকে ছোট চাচাকে ওরা বলে সম্বোধন করে। ও আচ্ছা, সম্বোধন আগে করে। করতে বাট এখন সম্বোধন করতে পারে। সেটা তো বরিশাল স্যার, বরিশাল। এইবার আমরা চলে যাব ভাষায়। চলেন গুরুত্বপূর্ণ একটা ভাষা দেখে ফেলি। এক পাশে লিখবো উপজাতি, আরেক পাশে লিখবো ভাষা। তো বড় লাগবে না। এক নম্বরে লিখবো রাজবংশী। মণিপুরী। ত্রিপুরা। ওরাও। সাঁওতাল। খাসিয়া। চাকমা। গারো। মারমা। রাখাইন। রাজবংশীরা কামতাপুরী ভাষায় কথা বলে। মণিপুরীরা বিষ্ণুপ্রিয়া। ত্রিপুরারা ত্রিপুরা ককবরক। আগরতলা। হ্যাঁ, রাজধানী আগরতলা। ত্রিপুরা রাজ্যের, ভারতের। আর আমাদের একটা উপজাতি আছে ত্রিপুরা নাম। ওরা ওদের কুরুক। কুরুক ভাষাকে সাদ্রি নামেও কিন্তু ডাকে। ওরা ওরা সাঁওতালদের অস্ট্রিক বা সাঁওতালি ভাষা। খাসিয়াদের মন খেমে। লিঙ্গাম ভাষা। চাকমাদের আচিক ভাষা, আচিক। গারোদের মান্দি।
মারমাদের বর্মি, রাখাইনদেরও বর্মি। আর এখানে অন্যান্য অংশটা আমি শেষ করে দিচ্ছি। অন্যান্য অংশে আমি আসলে দেবতাদের নাম লিখবো। হাসিয়াদের দেবতা, মুরংদের দেবতা, ওরাওদের দেবতা, সাঁওতালদের দেবতা, গারোদের দেবতা, খাসিয়াদের দেবতা, উবলাই নাংথৌ মুরংদের, রো আর ওরেং ওরাওদের ধরমী দেবতা, সাঁওতালদের সিংঝোঙা, গারোদের তাতারা রাবুকা, খাসিয়া গ্রামের সমষ্টি মানে খাসিয়াদের গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। পঞ্জি নামে। চাকমা গ্রামের সমষ্টি আদাম। মারমাদের গ্রামের সমষ্টি হচ্ছে রোয়া, রোয়া, রোয়া। আর ত্রিপুরা গ্রামের সমষ্টি পারা। এই তো, সুন্দর করে লিখে রাখেন। সাঁওতাল কি লিখছেন? সিং সাঁওতাল কি লিখছেন স্যার? সাঁওতালদের সিংঝোঙা, আমরা যেটাকে সূর্য বলি এটাকে সাঁওতালরা ভালোবেসে সিংঝোঙা নামে ডাকে। ঠিক আছে। স্যার কাশিয়াটা কি বলছেন? কাশিয়াদের দেবতা? খাসিয়াদের দেবতা উবলাই নাংথৌ, উবলাই নাংথৌ। স্যার খাসিয়াদের গ্রামের সমষ্টি পণ্ডিত। পুঞ্জি, 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 পুঞ্জীভূত আছে না, পুঞ্জি। পুঞ্জীভূত একুমুলেট, এ থেকে ভূত জি বাদ স্যার, দেন, পুঞ্জি। শুধু পুঞ্জি থাকে ওইটাই। ওকে। হ্যাঁ স্যার, লেখা শেষ। মনে রাখবেন আমাদের বাঙালি জাতির আদি ভাষা অস্ট্রিক, এই অস্ট্রিক ভাষায় সাঁওতালরা কথা বলে। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে মান্দারিন ভাষায়, তার একটা পরিমার্জিত রূপ হচ্ছে মান্দি। এই গারো উপজাতি মান্দি ভাষায় কথা বলে। মারমা রাখাইনরা মায়ানমার থেকে আসছে, আর মায়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা, এই জন্য তারা বর্মী ভাষায় কথা বলে। খাসিয়াদের মন খালি, এই মন থেকে মন খেমে, আর খালির লি থেকে লিঙ্গাম ভাষা। ঠিক আছে। এরপরে আছে ওই যে কামতাপুরীর রাজা মণিপুরের বিষ্ণুপ্রিয়ার সাথে দেখা করতে ত্রিপুরা আসলে ওরা ওদের সাথে কুরুক্ষেত্র বাঁধে। এই যে কামতাপুরীর রাজা মানে রাজবংশীদের ভাষা হইতেছে কামতাপুরী। মণিপুরের বিষ্ণুপ্রিয়া করতে থেকে ককবরক ত্রিপুরার দেখা করতে আসলে ওরা ওদের সাথে কুরুক্ষেত্র বাঁধে। এই কুরুক এর একটা নাম হচ্ছে সাদ্রি। ঠিক আছে। আর এখানে আরো কিছু অন্যান্য তথ্য আমি দিয়েছি। তো এখন বলেন, আজকে যা যা পড়ছেন পারবেন না? জি স্যার। আজকে কি অনেক লিখা সহজ হয়ে গেছে স্যার। অনেক পড়াইছে নাকি? ইনশাআল্লাহ স্যার। আমরা স্যার, দেখছি টপিক, দেখছি প্রতিষ্ঠান, দেখছি কিছু সাল দিবস, আরো কিছু সাল, কিছু ইনফরমেশন, খুব মানে হচ্ছে পার্সেন্টেজ আকারে জনশুমারি ইনফরমেশন,
এরপরে উপজাতি তথ্য, উপজাতি তথ্য, তাদের অবস্থান, তাদের উৎসব, তাদের ধর্ম, তাদের ভাষা আর অন্যান্য। এই তো ঠিক আছে, তাহলে এখনকার মতো বিদায়। জি স্যার, ধন্যবাদ। স্বাগতম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। কেমন? আসসালামু আলাইকুম।